মাঘ মাস পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে, তবুও শীত যেন আরও জাঁকিয়ে পড়েছে। পুঁটিরামের কাছে আজ ব্যোমকেশ খিচুড়ি খাওয়ার আবদার রেখেছে। তারই আয়োজনে ব্যস্ত রান্নাঘরে সে। আমি কিছুটা সময় ঝুলবারান্দায় দাঁড়িয়ে সিগারেটে শুকটান দিয়ে কুয়াশা ঘেরা শীতের সকালের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। রাস্তাঘাট কুয়াশায় প্রায় ঢাকা, উল্টো দিকের বাড়িগুলোর ছাদ আবছা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে দু একটা রিকশার আওয়াজ আর ফেরিওয়ালার ডাক কানে আসছে। ঠান্ডা বাতাস বারান্দার গ্রিলে লেগে এক ধরনের শোঁ শোঁ শব্দ করছে। বাড়ির কাছাকাছি একটা মেহগনি গাছের নিচে কতগুলি পথকুকুরকে দেখছিলাম। শীতে সত্যি এদের বড়ই কষ্ট। মা কুকুর তার ছানাদের কত মমতা দিয়ে আগলে রাখে। মা বাবা তার সন্তানের জন্য নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ভুলে তার সন্তানকে বড় করার জন্য ব্যয় করে, নিঃস্বার্থভাবে কত ত্যাগ স্বীকার করে। কিন্তু আমি বুঝি অভাগা, মা বাবাকে খুব একটা বেশি করে পেলাম না। নিজের মা বাবার কথা মনে পড়লেই কেমন যেন আবেগাচ্ছন্ন হয়ে পড়ি। পুরনো স্মৃতিগুলো হঠাৎ করেই ভিড় করে এলো। বাবার গম্ভীর গলা আর মায়ের হাতের ছোঁয়া সবই যেন আজ অনেক দূরের কথা বলে মনে হয়। সিগারেটটা শেষ করে ঘরে ঢুকেই দেখি আমার সত্যান্বেষী বন্ধুটি হাতে কবিতার বই নিয়ে তক্তপোষের ওপর কাত হয়ে শুয়ে পড়ছে। আমি ভাবলাম, রহস্য সন্ধানী কি এবারে সত্যি সত্যি কবি হয়ে উঠল নাকি? কি হে বন্ধু, আজ কি পড়ছো? প্রেম নাকি বিরহ? বিদ্রোহ। বিদ্রোহ? কবিতার এই লাইনগুলোর মধ্যে একটা অদ্ভুত জোর আছে, শোনো। একটি কথায় ব্যক্ত চেতনা, আকাশে নীল দৃষ্টি সেখানে, তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য থাক না পাহাড়, ব্যর্থ নোমর নদী হব পার, খুঁটি শিথিল আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। এ তো কবি সুকান্তের। তার কলমেরই আর এক নাম বিদ্রোহ। এই ধরনের লেখায় সমাজের আসল ছবিটা ফুটে ওঠে। ব্যোমকেশ আরও কিছু বলতেই যাচ্ছিল, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। আমি দরজার দিকে এগোতেই দেখি একজন মধ্যবয়স্ক ব্যক্তি, বেশি লম্বা নয়, একটি বিশালাকায় ভুঁড়ি বিদ্যমান, গৌরবর্ণ সুশ্রী মুখে হালকা গোঁফ রয়েছে। পরনের ধুতি পাঞ্জাবিও বেশ দামি মনে হচ্ছিল, আর পায়ে চামড়ার জুতো। ভদ্রলোকের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। তিনি বারবার নিজের রুমাল দিয়ে মুখ মুছছিলেন। কাকে চাই? ব্যোমকেশ বাবু আছেন? আসেন, আসুন ভেতরে। ব্যক্তিটি ভেতরে ঢুকতেই আমরা খুব ভালোভাবে তাকে পর্যবেক্ষণ করতে থাকি। বইটা বন্ধ করে সামনের টেবিলে রাখে ব্যোমকেশ। ব্যোমকেশের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। সে ভদ্রলোকের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আপনার পরিচয়টা? আগে আমি আদিত্য নারায়ণ ভট্টাচার্য, হুগলি জেলার ভট্টাচার্য রাজবংশের বর্তমান উত্তরাধিকারী। হুগলি জেলার বৈঁচির রাজা কৃষ্ণনারায়ণ ভট্টাচার্যের নাম শুনেছেন নিশ্চয়ই। তিনিই আমার পূর্বসূরি। কৃষ্ণনারায়ণ ভট্টাচার্য মানে বৈঁচি গ্রামে কৃষ্ণ মন্দির যিনি তৈরি করেছেন? হ্যাঁ, ওনার কথা ইতিহাসে পড়া আছে। হ্যাঁ, একদম তাই। এ তো সৌভাগ্য আমার, রাজবংশের পদধূলি পড়েছে আমার বাড়ির চৌকাঠে। কিন্তু এই অসময়ে হঠাৎ কি মনে করে? আসলে আমি মহা বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আপনার একটু সাহায্য চাই। বিপদ? কি বিপদ? রাজপরিবারের বিপদের কথা তো সচরাচর শোনা যায় না। আমাদের পুরনো যে রাজবাড়িটা আছে সেটা আমরা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ পুরনো দিনের রাজবাড়ি খুবই বিপজ্জনক। যদিও অনেক পর্যটকেরা আসেন সেই পুরনো রাজবাড়ি দেখতে, কিন্তু সমস্যাটা গিয়ে দাঁড়ায় আমাদের ওই রাজবাড়িটার যিনি পর্যবেক্ষক ছিলেন নাড়ু কাকা, তিনি আচমকাই উধাও হয়ে গেছেন। তার কয়েক মাস আগে নাড়ু কাকার মেয়েও নিখোঁজ হয়ে যায়। থানায় জানিয়েছি, কিন্তু এখনও তাদের কোনো সন্ধান পাইনি।
পুলিশ তদন্ত করছে বটে, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। বাড়িটা ভাঙার কাজও আটকে আছে এই কারণেই। সে কি, একেবারে নিখোঁজ? তারা থাকতেন কোথায়? থাকতেন তো পুরনো রাজবাড়িতেই। আসলে ভুলটা আমারই। ওই রাজবাড়িটা ভেঙে ফেলার শুধু একটাই কারণ নয়, আরও কারণ আছে। কি কারণ? ব্যোমকেশ ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করে। নিখিলেশ ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করে। বুঝতে পারছিলাম বিষয়টা তার মনকে নাড়া দিয়েছে। ঠাকুরদার সময় থেকে শুনেছি যে ওই রাজবাড়িতে প্রায় 100 বছরের পুরনো নাকি একটি অষ্টধাতুর কৃষ্ণমূর্তি আছে, যার মূল্য আনুমানিক বর্তমান বাজারে প্রায় 2 কোটি টাকা। আমি এই মূর্তি সম্বন্ধে শুধু এটুকুই জানি যে এই কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং সম্রাট আকবর। অষ্টধাতুর কৃষ্ণমূর্তির সঙ্গে রাধারানী নেই। 14 পুরুষ ধরে এই অষ্টধাতুর পুজো হয়েছে হুগলি জেলার বৈচি গ্রামে। সারা বছর এই মূর্তি পূজিত হলেও দোল পূর্ণিমায় পুজোর সময় মাটির মূর্তি তৈরি করে তাঁর সামনে রাখা হয়। আকবরের সময় তৈরি হওয়া সেই মন্দির আর অবশিষ্ট নেই, রয়েছে শুধু পাথরের চৌকাঠটি। পরবর্তীকালে পুনরায় মন্দির তৈরি করে আমাদের ভট্টাচার্য পরিবার। বামদেব এসে প্রতিষ্ঠা করেন পঞ্চমুণ্ডির আসন। বৈচিগ্রাম দক্ষিণপাড়া ভট্টাচার্য বাড়ির কৃষ্ণমূর্তি সম্রাট আকবরের প্রতিষ্ঠা করা এই চৌকাঠের পাথর থেকে সাধক বামাখ্যাপা প্রতিষ্ঠা করেন পঞ্চমুণ্ডি আসন। ভট্টাচার্য পরিবারের বর্তমান কর্তা হিসেবে আমি চাই সেই পুরনো মূর্তি উদ্ধার হোক। সেই মূর্তি না থাকায় দীর্ঘ 40 বছর ধরে রীতি অনুযায়ী বংশ পরম্পরায় স্থানীয় কামারবাড়ির পটুয়া দিয়ে ঠাকুর তৈরি করা হয় ঠাকুর দালানে। এটাও শুনেছিলাম যে ওই কৃষ্ণমূর্তির সাথে আমাদের বংশের টিকে থাকার সম্পর্ক রয়েছে। বহু বছর আগে আমাদের রাজপরিবারে সেই অষ্টধাতুর কৃষ্ণমূর্তির পুজো হতো, কিন্তু কোনো কিছু কারণে সেই মূর্তিকে লুকিয়ে ফেলা হয়। বাবার মুখে শুনেছিলাম আমাদের বংশের উপর নাকি অভিশাপ পড়েছে, ওই মূর্তির পুজো করলে এক এক করে বংশ ধ্বংস হয়ে যাবে। সেই মূর্তি লুকিয়ে ফেলার অনেকগুলো বছর হয়ে গেছে, তারপর অনেক কিছু ঘটেও গেছে, কিন্তু অনেকবার সেই মূর্তি খোঁজার চেষ্টা করা হয়েছিল, কিছুই পাওয়া যায়নি। এরপর বাবা কাকারা যে চেষ্টা করেনি তাও নয়, যখন কিছুই পাওয়াও যায়নি তখন সবাই প্রায় হাল ছেড়েও দিয়েছে। আর আমার ভাইরা সবাই বিদেশে, তাদের আর এই কৃষ্ণমূর্তি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শেষবার কৃষ্ণমূর্তি খোঁজা হয় বিগত 20 বছর আগে। তখন আমারই খুড়তুতো 2 দাদা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পরে তাদের মৃতদেহ রাজবাড়ির নাট মন্দিরে পাওয়া যায়। সেই থেকেই মূর্তি খোঁজা বন্ধ হয়ে যায়। এরপর গত 1 মাস আগে যখন এই রাজবাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন নাড়ু কাকার মেয়ে মিনু বলে যে এই রাজবাড়িতে নাকি সত্যি কৃষ্ণমূর্তি আছে, আর সেটা খুঁজে না বের করেই রাজবাড়ি ভেঙে ফেলা ঠিক নয়। ও অনেকবার চেষ্টা করেছিল বোঝানোর, কিন্তু আমি বিশ্বাস করিনি। গত 1 মাস আগে ও আচমকা নিখোঁজ হয়ে যায়। তারপর আচমকাই নাড়ুও নিখোঁজ। নাড়ু কাকার ছেলে মোহন মিনু আর নাড়ু কাকাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু পায়নি। ওই মূর্তিটার জন্য আমাদের পরিবারে অনেক অঘটন ঘটেছে। আমি চাই এইবার অন্তত মূর্তির কোনো হদিশ মিলুক। এই অষ্টধাতুর গল্পটা কি সত্যি? সত্যি বলতে আমি নিজেও এর সত্যতা জানি না, সবই পুরনো লোককথা, কিন্তু নিখোঁজ হওয়ার ঘটনাগুলো তো মিথ্যে নয়। যতদূর মনে হয় শেওড়াফুলির রাজা থাকাকালীন হুগলি নদীর তীরে ব্যবসা বাণিজ্য হতো, সেখানে অনেক ব্যবসায়ী বসতিও স্থাপন করেছিল। কৃষ্ণনারায়ণ ভট্টাচার্যের অনেক ইতিহাসও আছে, যদিও গুপ্তধন বা কৃষ্ণমূর্তি থাকলেও থাকতে পারে। ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া মুশকিল, তবে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সেই গুপ্তধন বা কৃষ্ণমূর্তি কোথায়
কোনো হদিশই তো নেই। আমার এসবে বিশ্বাস নেই। তাহলে আমাকে কি করতে হবে? আপনি শুধু এইটুকু করুন যে আদেও কি কোনো গুপ্তধন আছে ওই রাজবাড়িতে, সেটাই উদ্ধার করতে হবে। মূর্তিটা থাকলে তা উদ্ধার হোক, আর না থাকলে এই ভুল ধারণার অবসান হোক। মিনু আর নাড়ুবাবু তাদের নিখোঁজ হওয়াটা? না, সেটা আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু রাজবাড়িতে গুপ্তধন আছে কিনা সেটাই উদ্ধার করুন, আর এর জন্য আপনাকে আমি নগদ 1000 টাকা পারিশ্রমিক দেব। 1000 টাকা? হ্যাঁ, আমি শুধু চাই এই হত্যালীলা বন্ধ হোক। গুপ্তধন সত্যিই থাকলে তা উদ্ধার হোক। আর যদি উদ্ধার করতে না পারি? আমার বিশ্বাস আপনি এর সত্যতা উদ্ধার করতে পারবেন, আর যদি নাও পারেন তবু আপনার পারিশ্রমিক সেটাই থাকবে, আর এই আপনার অগ্রিম। আদিত্য নারায়ণ বাবুকে দেখলাম কথাটা শেষ করেই পাঞ্জাবির পকেট থেকে একখানা চামড়ার ছোট থলে বের করে তার থেকে 5টা 100 টাকার নোট ব্যোমকেশের সামনে রাখা কবিতার বইয়ের ভেতরে গুঁজে দেয়। ও সেটা দেখে কোনো অভিব্যক্তি না করেই সিগারেটের খাপটা থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে গুজেই আদিত্য নারায়ণ বাবুর দিকে এগিয়ে দেয়। তিনি হাসি মুখে হাতজোড় করেন, এরপর আমার দিকেও এগিয়ে দেয়। সিগারেট ধরিয়ে তাতে সুখটান দিয়ে ধীর স্বরে বলে। ঘরের মধ্যে সিগারেটের ধোঁয়া হালকা ছড়িয়ে পড়ল। ব্যোমকেশ তখন আদিত্য নারায়ণ বাবুর দেওয়া নোটগুলোর দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। নিখিলেশ তখন আদিত্য নারায়ণ বাবুর দেওয়া নোটগুলোর দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তাহলে এই নাড়ু আর মিনুর কি হবে? পুলিশকে জানিয়েছি, তারা কিছু করতে না পারলে কি আর করা যাবে বলুন? আমি তো আর পুলিশ নই, আমার যা করার তা করেছি। ঠিক আছে আদিত্য নারায়ণ বাবু, আমরা আজ বিকেলেই আপনার সেই রাজবাড়িতে যাব। আজ বিকেলেই? ভদ্রলোকের গলার স্বরে একটু বিস্ময় প্রকাশ পেল। হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না না, তেমন নয়। আপনারা যদি কাল আসতেন খুব ভালো হতো। আসলে আমার একটা জরুরি কাজ। ঠিক আছে, আমরা কালই যাব। অনেক ধন্যবাদ। তাহলে আজ আমি উঠছি। আপনারা কাল কখন আসবেন আমাকে আগেই টেলিফোন করে জানাবেন দয়া করে। এই যে আমার টেলিফোন নাম্বার। আদিত্য নারায়ণ বাবু একটা কাঠের তৈরি আয়তাকার পাতলা টুকরো এগিয়ে দেয়, যেটাতে নিজের নাম, ঠিকানা আর টেলিফোন কায়দা করে লেখা। আদিত্য নারায়ণ বাবু চলে যেতেই দরজায় দাঁড়িয়ে দেখি তিনি যেই গাড়িতে চেপে এসেছেন তা বেশ দামি গাড়ি। একটি অল্প বয়সের ছেলে আদিত্য নারায়ণ বাবুর গাড়ির দরজা খুলে দিলেন। এরপর খেয়াল হলো ব্যোমকেশ কারো সঙ্গে টেলিফোনে কথা বলছে। কথা বলা শেষ হতেই দেখি পুঁটিরাম আমাদের খাবার গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুনি সাথে পাঁপড় নিয়ে উপস্থিত। বেশ আনন্দের সহিত ভোজ শেষ হতেই ও আচমকাই আমায় বলে, তৈরি হয় না বন্ধু, বেরোতে হবে। কোথায় যাবে? আদিত্য নারায়ণ ভট্টাচার্যের পূর্বসূরিদের পুরনো রাজবাড়িতে। কিন্তু তিনি যে বললেন আগামীকাল যেতে, আজ তো নিষেধ করলেন। থানায় টেলিফোন করেছিলাম, বুঝলে। সেখান থেকে কিছু কথা শোনার পর মনে হলো যে আজই যাওয়া দরকার। সত্য সবসময় সামনে থাকে না, তাকে পেছন থেকে অতর্কিতে আক্রমণ করে ধরতে হয়। মানে ঠিক বুঝলাম না। জোড়াবাগান থানার পুলিশ অফিসার ভাস্কর সরখেলকে তো মনে আছে নিশ্চয়ই। আমরা যখন রাজন্যার নিখোঁজ রহস্য উদ্ঘাটন করেছিলাম তখন তিনি আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, মনে আছে খুব। ওনার সাথেই বেশ কিছুক্ষণ কথা বলছিলাম। তিনি বললেন যে নাড়ু আর মিনু নিখোঁজ হয়েছে, সেটার অভিযোগ থানায় করা হয়েছে ঠিকই, কিন্তু সেই রাজ পরিবারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। যদি বাড়ির লোকই নিখোঁজ হওয়ার ব্যাপারে উদাসীন থাকে তবে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। সহযোগিতা বলতে কীরকম সহযোগিতা? তার অভিমত হলো এই দুজন যে নিখোঁজ হয়েছে সেই বিষয়ে কোনো গুরুত্ব নেই তাদের কাছে। তবে আমি ভাস্করবাবুকে রাজবাড়ির গুপ্তধনের বিষয়টা জানেন কি না সেই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান এমন কোনো কিছু তার জানা নেই। পুরনো রাজবাড়িতে নাড়ুবাবু বা মিনু থাকতে পারে এই সন্দেহ নিয়েই পুলিশ সেখানে তদন্ত করতে চেয়েছিল। তবে পুলিশকে বাইরে রেখে জমিদার বাড়িরই কিছু পরিচারক দিয়ে তল্লাশি করা হয়।
যদিও কোনো কিছুই পাওয়া যায়নি, তাই আমার মনে হলো একবার আদিত্য নারায়ণ বাবুকে না জানিয়েই পুরনো রাজবাড়িতে যাওয়া দরকার। বড় ইঁদুর ধরতে গেলে দিনের আলোতে নয়, সন্ধ্যার অন্ধকারে চোরের মতো ঢুকতে হবে। তুমি কি আদিত্য নারায়ণ বাবুকে সন্দেহ করছো নাকি? ঠিক তা নয়, তবে আমার যেন বিষয়টা ঠিক কেমন লাগছে। চলো বেরোনো যাক, সাথে টর্চটা নিয়ে নিও। রহস্যের অন্ধকারে এক টুকরো আলোই হতে পারে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এরপর আমি আর ব্যোমকেশ কৃষ্ণনারায়ণ ভট্টাচার্যের পুরনো রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার বন্ধুটি বোধ করি কিছুটা অনুমান করেছিল, হতে পারে গুপ্তধনের লোভে নাড়ু আর মিনুকে এই আদিত্য নারায়ণ বাবুই সরিয়ে দিয়েছে। কিন্তু সমাজের চোখে নির্দোষ প্রমাণ করার জন্য হয়তো থানায় অভিযোগ করেছে, আবার ওর কাছেও সহযোগিতা নিচ্ছেন। তদন্ত শুরুর আগেই আমার এক অদ্ভুত রকম লাগছিল। হুগলির সেই পুরনো রাস্তা দিয়ে যখন ট্যাক্সি ছুটছিল, তখন দুপাশে শ্যাওলা ধরা পুরনো সব অট্টালিকা আমাদের স্বাগত জানাচ্ছিল। আকাশটা আজ মেঘলা, যেন প্রকৃতিও এক শোকের পরিবেশ তৈরি করেছে। ট্যাক্সি এসে থামে বইচির একটি স্বামীজির আশ্রমের সামনে। না, আমাদের কোনো আশ্রমে যাওয়ার উদ্দেশ্য নেই। আসলে সামনে রাস্তার উপর স্বামীজির ভক্তরা পদযাত্রা করছেন। কিছুক্ষণ পর পদযাত্রা শিথিল হলে ট্যাক্সির সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ লক্ষ্য করি তখনই রাস্তার অপর প্রান্তের স্বামীজির আশ্রমের সামনে একটি দামি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে যেই ব্যক্তি নামেন তাকে দেখে অবাক হলাম। তিনি আদিত্য নারায়ণ বাবু। আশ্রমের ভেতরে ঢুকে গেলেন। ব্যোমকেশকেও দেখলাম, সেও ওই দিকেই তাকিয়ে। কিন্তু ও আর সে প্রসঙ্গ না তোলায় আমিও কিছু বললাম না। ভদ্রলোকের জরুরি কাজ কি তবে এই আশ্রমে, নাকি ধর্মের আড়ালে তিনি অন্য কোনো পাপ ঢাকতে এসেছেন? এরপর আমরা রাজবাড়ি এসে পৌঁছই। 1851 থেকে 1854 সালের মধ্যে এই রাজবাড়ি নির্মাণ হয়েছিল। এটিকে রাজবাড়ি বলা হলেও এটা সাধারণত ঠাকুর বাড়ি বা ঠাকুর বাটি নামে পরিচিত। এই রাজবাড়ির দুটি অংশ উত্তর ও দক্ষিণে। দক্ষিণ অংশেই সাধারণত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এছাড়াও অফিস রয়েছে, কিন্তু উত্তর অংশটায় ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে। বিশালাকার এই রাজবাড়ির সত্যি দৃষ্টি আকর্ষণ করে, সাথে অনেক রোমাঞ্চকর অনুভূতিও হয়। বিশাল সিংহ দরজাটা জং ধরে লাল হয়ে গিয়েছে। দেওয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে, যেন কোনো বৃদ্ধ মানুষ তার চামড়া হারাচ্ছেন। চারপাশের জঙ্গলে বুনো ফুলের গন্ধ আর ভিজে মাটির গন্ধে এক অদ্ভুত ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। ট্যাক্সি ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাই। উত্তর দিকের রাজবাড়ির দিকে পা বাড়াতেই দেখতে পাই যে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন, আর সামনে একটি টিনের মধ্যে লেখা ভেতরে প্রবেশ নিষিদ্ধ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সেই রাজবাড়ির দিকে। কি অপরূপ সেই রাজবাড়ির ভেতরের দৃশ্য! চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে বেশ লাগছিল। পায়রার দল বাসা বেঁধেছে আনাচে কানাচে, বট পাকুড়ের চারা উঠেছে দেওয়াল বেয়ে। গাড়ি বারান্দা, আয়নের কলাম, ঢালাই লোহা দিয়ে ফটক তৈরি, সবটাই অপরূপ সুন্দর। ভেতরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল চাঁদনি বা নাট মন্দির। একটি আবৃত অঙ্গন 30 ফুট 120 ফুট পরিমাপের। রয়েছে বিশালাকার জলাধার। নাট মন্দিরের থামগুলো আজও সেই আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে, কিন্তু মেঝের ওপর পুরু ধুলোর আস্তরণ আর যত্রতত্র ছড়িয়ে থাকা ভাঙা কাঁচ বলে দিচ্ছে এখানে দীর্ঘদিন কোনো উৎসবের প্রদীপ জ্বলেনি। কোনো অতৃপ্ত আত্মা যেন আজও এখানকার অন্ধকারে ফিসফিস করে কথা বলছে। এখন কেউ নেই, চলো আমরা এখন অবাধে সেখানে বিচরণ করতে পারবো। রাজবাড়িটার ভেতরে ঢোকার গোপন রাস্তা খুঁজতে হবে। এত বড় অট্টালিকায় নিশ্চয়ই এমন কোনো কানাগলি আছে যা সাধারণ মানুষের নজরে পড়ে না। যেতে তো হবেই,
গুপ্তধন রহস্য বলে কথা। গুপ্তধন না হোক, রহস্য তো কিছু আছেই। মূর্তির চেয়েও জীবনের রহস্য অনেক সময় বেশি মূল্যবান হয়ে দাঁড়ায়। ব্যোমকেশের এমন গাম্ভীর্যপূর্ণ কথা শুনে একটু অবাকই হলাম। গাড়ি থেকে নেমেই ও হন হন করে সামনের দিকে হেঁটে যায়। সে যেন কোনো এক অমোঘ আকর্ষণে মূর্তির দিকে নয়, কোনো এক সত্যের দিকে এগিয়ে চলেছে। তুমি একাই এমনভাবে যাচ্ছ যেন এর আগে কতবার এসেছো, নাকি তোমায় রাজা কৃষ্ণনারায়ণ ভট্টাচার্য বলে গিয়েছেন যে গুপ্তধন কোথায় রেখে গিয়েছেন? আসলে আমি দেরি করতে চাইছি না, কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে। তাই অন্ধকারে অপরাধী যতটা সজাগ হয়, আমরা ততটাই অসহায় হয়ে পড়ি। যা, এ কি! রাজবাড়ির দরজা তো বন্ধ, তবে আর ভেতরে যাব কিভাবে? এদিকে তো সন্ধ্যাও হয়ে আসছে। আর তখনই হঠাৎ নজরে পড়ে কেউ একজন রাজবাড়ির চাতালের ওপর দিয়ে দৌড়ে গেল। ব্যোমকেশ চারিদিকটা একবার দেখার জন্য দৌড়ে যায়। কিছুক্ষণ পর ও এসে হাঁপাতে থাকে। তার কপালে চিন্তার রেখাগুলো আরও গভীর হয়েছে। সে যেন ঠিক চোখের আড়াল হওয়ার আগে এক ঝলক কিছু একটা দেখেছে। কি হলো? অমন ছুটে গেলে যে? ভেতরে কেউ আছে, চোখের আড়াল হয়ে গেল। কি? বাইরে থেকে দরজা বন্ধ, তা ভেতরে কে থাকবে? না, আমি স্পষ্ট দেখেছি, কালো রঙের চাদর মোড়া। এমনও তো হতে পারে কোনো চোর ঢুকেছে কিন্তু বেরোতে পারেনি, এবারে বাইরে আসার জন্য দরজা খুঁজছে। হ্যাঁ, সেটাও হতে পারে। আমাদের তো তাহলে সাহায্য করা উচিত। চোর হোক বা অন্য কেউ, এই রহস্যের জট খুলতে তাকে আমাদের প্রয়োজন। ধুস, চোরকে বাইরে বেরোতে সাহায্য করবে? কে না কে, তার থেকে চলো ফিরে যাই। আকাশের দিকে তাকিয়ে দেখেছো অন্ধকার যে ঘনিয়ে এসেছে? সেটাই ভাবছি, কিন্তু ভেতরে ঢোকার গোপন রাস্তা যদি পেতাম। সত্যিই কি কোনো সুড়ঙ্গ আছে যা সরাসরি গর্ভগৃহে গিয়ে মেশে? আমরা দুজনে কথা বলতে বলতেই আচমকা গুলির শব্দে চারিদিক যেন কেঁপে ওঠে। কিছু পায়রা চাতাল থেকে ডানা ঝাপটে উড়ে যায়। পুরনো দেওয়ালগুলো যেন ভয়ে কেঁপে ওঠে। আর তখনই রাজবাড়ির ছাদ থেকে কালো চাদর মুড়ি দেওয়া একটা মাঝবয়সী ছেলের মৃতদেহ নিচে এসে পড়ে। আমরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যাই। খুন! রক্তের একটা সরু ধারা সেই ধুলো মাখা মেঝের ওপর ছড়িয়ে পড়েছে। ছেলেটার চোখ দুটো খোলা, যেন মরার মুহূর্তেও সে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। আমি বললাম না ভেতরে কেউ আছে? এই ছেলেটার কথাই তো বললাম। শিকারি যখন শিকারে বেরোয় তখন সে চিহ্ন রেখেই যায়। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, তাড়াতাড়ি চলো। আমাদের এই মুহূর্তে ফিরে যাওয়া ঠিক নয়, চলো, গোপন রাস্তা খুঁজতে হবে। রাজবাড়ির কৃষ্ণমূর্তি বেহাত হতে দেওয়া যাবে না। রক্ত যখন ঝরতে শুরু করেছে তখন বুঝতে হবে আমরা লক্ষ্যবস্তুর খুব কাছে আছি। আদৌ কি এমন কিছু আছে বলে তোমার মনে হয়? আছে ঠিকই, নইলেই খুন কেন? হয়তো এখনও কেউ ঠাউর করতে পারেনি কোথায় আছে সেই কৃষ্ণমূর্তি। লোভ যখন মানুষকে পশু বানায় তখন সে সোনার জন্য মাটি খুঁড়তে দ্বিধা করে না। ওর গলায় যেন অদ্ভুত স্বর। আমরা দুজনেই এগিয়ে যাই প্রাচীরের দিকটাতে। খনি ভেতরে আছে, আমাদের ধরতে হবে। এইভাবে আমরা পালিয়ে যেতে পারি না। ভয় পেলে সত্য চিরকাল অন্ধকারই থেকে যাবে। কিন্তু কিভাবে ভেতরে যাবে ব্যোমকেশ? সামনের বিশাল সদর দরজায় তালা ঝুলছে। চারিদিকের ঘেরা প্রাচীর এতটা উঁচু যে লাফিয়ে ওঠা অসম্ভব। ভেতরে যখন কেউ আছে তার মানে সে কোনো না কোনো দরজা দিয়ে ঢুকেছে, সেটাই খুঁজতে হবে। চলো, পেছন দিকটা চলো। রাজ পরিবারের গোপন যাতায়াতের জন্য কোনো না কোনো দরজা নিশ্চয়ই খোলা আছে। পেছনের দিকে বেশ জঙ্গল আছে, সাবধানে চলতে হবে। ওই দেখো, ওই পেয়ারা গাছের একটা ডাল প্রাচীরের দিকে নুইয়ে গেছে। গাছে উঠে সহজেই প্রাচীরের ওপর লাফানো যাবে। আমি উঠছি, তুমি ধীরে ধীরে উঠে এসো। শরীরে জোর না থাকলেও বুদ্ধির জোরে আমাদের এই দেওয়াল টপকাতে হবে। এরপর আমরা দুজনেই লাফিয়ে পড়ি ভেতরে। আমি আর ব্যোমকেশ সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাই। বড় বড় সব দরজাগুলো বন্ধ, অন্ধকারে ঢেকে যাচ্ছে রাজবাড়ি। টর্চ জ্বালিয়ে এগোতে থাকি, আর তখনই এক জায়গা থেকে
গোঙানির শব্দ শুনতে পাই। গোঙানির শব্দ অনুসরণ করে সেদিকে এগিয়ে যেতেই একটি ঘরের সামনে এসে দাঁড়াই। দরজাটা বাইরে থেকে বড় ছিটকানি দেওয়া। ঘরের ভেতর থেকে আসা সেই করুণ শব্দটা বাতাসে এক হিমেল স্রোত বইয়ে দিল। মনে হচ্ছিল কোনো মৃতপ্রায় মানুষ তার শেষ নিঃশ্বাস ফেলছে। গোঙানির আওয়াজ তো ভেতর থেকেই আসছিল এতক্ষণ, কিন্তু এখন তো আর পাওয়া যাচ্ছে না। সেটাই ভাবছি দরজা খুলবো কিনা। কথাটা বলেই ব্যোমকেশ শব্দ করে দরজায়। কেউ আছে ভেতরে? কেউ কি আছে? ও বলতে থাকে, আর তখনই কেউ একজন ভেতর থেকে আবারও গোঙাতে শুরু করে। এবারে দুজনে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখি বিভিন্ন সব বড় বড় আসবাবে ভর্তি, কিন্তু বোঝার উপায় নেই। পুরনো পালঙ্ক, জংধরা আলমারি আর ছেঁড়া গদি সব একাকার হয়ে পড়ে আছে। টর্চের আলোয় ঝুলকালিগুলো মাকড়সার জালের মতো দুলছে। কেউ কি আছে? এবারে গলার আওয়াজটা আবারও শোনা যায়। পা টিপে টিপে টর্চ জ্বালিয়ে শেষে একটি বড় আলমারির পেছনে গিয়ে দাঁড়াতেই দেখি একটি লোককে পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় বাঁধা। আমরা গিয়ে তড়িঘড়ি তাকে খুলে ফেলে তার হাত পায়ের বাঁধন আলগা করে দিই। কে আপনি? আর এখানে কেই বা আপনাকে বেঁধে রেখেছে? লোকটির মুখের ওপর টর্চের আলো ফেলতেই দেখি লোকটির বয়স প্রায় 50-এর বেশি হবে। গালে কাঁচা পাকা দাড়ি, পরনে ফতুয়া আর ধুতি, চামড়া প্রায় ঝুলে গিয়েছে। কপালে ঠোঁটে আঘাতের চিহ্ন। তার উপর যে শারীরিক নির্যাতন হয়েছে তা বেশ বোঝাই যাচ্ছে। কাঁপা কাঁপা স্বরে বলে সেই লোকটি বলল, আমি নাড়ু, এই জমিদার বাড়ি দেখাশোনা করি। তো তো তো- তো- তোমরা কারা? ভগবান কি তবে আপনাদের পাঠিয়েছেন? আমি ভেবেছিলাম আজকে আমার শেষ দিন। কে এভাবে আপনাকে বেঁধে রেখেছে? আমি জানি না বাবু, ওই আমাকে এখানে অনেক দিন ধরে বেঁধে রেখেছে। কতদিন হলো জানি না, শুধু খেতে দিয়ে যায় আর একবার ব্যাস। শুধু মারধর আর মারধর। ওরা মানুষ নয় বাবু, ওরা শয়তানের অবতার। সোনার মূর্তির লোভে ওরা সব শেষ করে দিচ্ছে। কি কয়েকদিন ধরে এইখানে এইভাবে? কিন্তু কেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে ওরা আর বাঁচতে দেবে না, আর বাঁচতে দেবে না। কিন্তু কেন? আমাদের এখানে বেশি দেরি করা ঠিক নয়, চলুন আপনি এখান থেকে চলুন। বন্ধু, তুমি ওনাকে নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, আমি পরে যাব। এই বিপদসংকুল জায়গায় নাড়ুবাবুকে বেশিক্ষণ রাখা মানে তার মৃত্যুকে ত্বরান্বিত করা। কিন্তু তুমি একা থাকবে নাকি এখানে? দেখো, এই সময়টা কিন্তু বড়ই খারাপ। তুমি নাড়ুবাবুকে নিয়ে থানায় যাও। যদিও আমি টেলিফোনে বলেছিলাম ভাস্করবাবুকে আজ বিকেলে রাজবাড়িতে আসছি, এখনও যখন এসে পৌঁছায়নি তুমিই যাও। আমিও দেখি কৃষ্ণমূর্তি খুঁজে পাওয়া যায় নাকি। যাও যাও, আর দেরি করো না। থানায় খবরটা দেওয়া অত্যন্ত জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি এই মূর্তির রহস্যের শেষ দেখা। নিজের খেয়াল রেখো, আমরা আসছি। আর সাবধান, এখানে কিন্তু বিপদ প্রতি মুহূর্তে। আমার কথা ভেবো না, তাড়াতাড়ি যাও, থানায় যাওয়াটা বেশি জরুরি। ওরা আমার মেয়েটাকেও বাঁচতে দিল না, আর আজ ওরা আমাকেও মেরে ফেলতে চায়। লোভীদের শেষ করে দিল আমার মিনু। ও মিনু রে, তুই কোথায় মা? মিনু। নাড়ু উচ্চস্বরে কাঁদতে থাকে। তার গলার স্বরে এমন এক যন্ত্রণা ছিল যা আমাদের বুক ফাটিয়ে দিচ্ছিল। একজন বাবার এই হাহাকার যেন ওই রাজবাড়ির অভিশাপ হয়ে ঝরে পড়ছিল। ওরা বাঁচতে দিল না মানে? কারা? কার কথা বলছেন? যাদের লোভ বেশি, এই রাজবাড়ির গুপ্তধনের লোভ যাদের পিছু ছাড়ছে না, তারা আমার মেয়েটাকেও কি অসহ্য যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে। আমার মেয়েটাকে ওরা সেটাই তো জানতে চাইছি, কারা? এমন সময় আমাদের পেছনে
কারো এসে দাঁড়ানোর উপস্থিতি অনুভব করি। পেছন ফিরতে দেখি আমার মাথার পেছন দিকে একজন রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার হাতের রিভলভারটা ঠান্ডায় বরফের মতো আমার ঘাড়ে ঠেকেছে। আমি বুঝতে পারলাম এক চুল নড়াচড়া করলেই আমার খুলি উড়িয়ে দেবে সে। ছেলেটির খুব একটা বয়স না, মুখ সহ মাথা চাদরে ঢাকা আর পরনে ফারের কোট, তাই চেনার উপায় নেই। কিছুক্ষণ পর আরও একজন ব্যক্তি এগিয়ে আসতে থাকে। ব্যক্তির মুখটিও কাপড় দিয়ে ঢাকা থাকলেও বয়স অনুমান করা যায় প্রায় 50 ঊর্ধ্ব। পরনে সাদা রঙের পাজামা পাঞ্জাবি, হাতে বেশ দামি ঘড়ি। কি দরকার ছিল তোমাদের ভেতরে আসার? দেখুন, আমরা শুধু এই জায়গাটা দেখতে এসেছিলাম, আর কিছুই না। আপনারা শুধু শুধু আমাদেরকে নিয়ে ঝামেলা করছেন। শুধু দেখতে এলে তো কিছুই বলতাম না, কিন্তু তোমরা তো অনেক কিছু দেখে ফেলেছো বাছাধন। এখন তো আর তোমাদের ফিরতে দেওয়া যাবে না। সাক্ষী যারা থাকে তাদের ঠিকানা শ্মশানেই হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, অনেক কিছুই দেখে ফেলেছি। নাড়ুকে অপহরণ, বাইরে একটি ছেলের নিষ্প্রাণ দেহ পড়ে আছে, সেটাও নিশ্চয়ই আপনারাই করেছেন। আর নাড়ুর মেয়ের সাথেও না জানি কী করেছেন। এত কিছু দেখার পর তো আপনার বিষয়েও আমাদের জানতে ইচ্ছে হচ্ছে মশাই। কেন এত রক্ত ঝরাচ্ছেন? এক টুকরো ধাতুর জন্য কি জীবনের কোনো দাম নেই? কি বাইরে কার দেহ পড়ে আছে? কোনো ছেলে? মানে ও তো আমার ছেলে। আমার খোঁজে এসেছিল, আমায় বলে গেল ও আমায় ঠিক এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, আর ওকেও আর বাঁচতে দিল না। হায় ঈশ্বর! আর কত রক্ত ঝরবে! হায় ঈশ্বর! হায় ঈশ্বর! কাঁদতে কাঁদতে নাড়ু মাটিতে লুটিয়ে পড়ে। নাড়ুবাবুর কান্না এবার আর্তনাদের রূপ নিল। তার একমাত্র আশাটুকুও যেন ওই রাজবাড়ির চাতালে আছড়ে পড়ল। এই তোরা এই দুজনকেও, আর সাথে উপরে আরেকজন আছে, তাকে টেনে তিনজনকেই বেঁধে ফেল। এমনভাবে বাঁধবি যেন বেরোতে না পারে। তারপর দেখছি এদের কি করা যায়। নিচে মাটির নিচে সুড়ঙ্গ আছে, সেখানে এদের পাঠিয়ে দাও। ওই অন্ধকারে এদের সমাধি হবে। দুজন বলিষ্ঠ চেহারার ছেলে নাড়ুবাবু আর আমাকে টানতে টানতে নিয়ে যায় রাজবাড়ির ভেতরে একটি বিশালাকার বৈঠক ঘরে। মাথার ওপর রাজকীয় সেই ঝালর, যা দৃষ্টি আকর্ষণ করে আসছে এতদিন পর্যটকদের। আমাদের হাত বেঁধে ফেলা হয়। নিজেদেরকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করলেও তাতে ব্যর্থ হই। ঝালরের থেকে আসা সেই আবছা আলোয় দেখলাম দেওয়ালে টাঙানো পুরনো রাজাদের ছবিগুলো যেন আমাদেরকে দেখে বিদ্রূপ করছে। ইতিহাসে আজ আবার এক কলঙ্কিত অধ্যায় লিখতে শুরু করেছে। কিরে নাড়ু, 7 দিন হয়ে গেল, এবারে তো বল, কোথায় আছে সেই কৃষ্ণ মূর্তি? কোথায় আছে এই জমিদার বাড়ির সেই ধনসম্পদ? আর কত সইবি? অন্যের সম্পদ আগলে রাখতে গিয়ে নিজের ছেলে মেয়ে পরিবারের জীবনের 40টা বছর সবই তো গেল। এবারে বলে দে, টাকার পাহাড়ের উপর বসে থাকা যে কতটা আনন্দের, তা তুই বুঝতে পারবি না বুড়ো। বল, নয়তো তোর নাড়ি ভুড়ি আমি বের করে আনবো। বলবো না, কিচ্ছু বলবো না। তোর মতন নরপিশাচকে কিচ্ছু বলবো না। চিৎকার করে নাড়ু বলে ওঠে। আর তখনই সেই ব্যক্তি কাছে এসে নাড়ুকে এলোপাথারিভাবে মারতে শুরু করে। প্রত্যেকটা চড়ের শব্দ সেই বিশাল হল ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। নাড়ুবাবুর মুখ ফেটে রক্ত বেরোতে শুরু করলো, তবুও তার চোখে ছিল এক অদম্য জেদ। তুই আমাকে মার, মারতে মারতে মেরে ফেললেও বলবো না। আমি জানতাম তুই এটাই বলবি। তুই তোর মেয়েকে হারিয়েছিস, তবু তোর সততা যায়নি। এবার দেখ,
সততার দাম অনেক সময় জীবন দিয়ে মেটাতে হয় নাড়ু। সেই ব্যক্তি ইশারা করতেই আমাকে হ্যাঁচকা টান মেরে আছড়ে ফেলে মেঝেতে। সাংঘাতিক যন্ত্রণা হয় আমার। হাতের কোনোই হাঁটু ছড়ে যায়। আবারও চুলের মুঠি ধরে মাথায় রিভলভার ধরে সেই ব্যক্তি। এবারে যদি তুই মুখ না খুলিস তাহলে আরো একটা প্রাণ যাবে। আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন। আপনার লোভ কতগুলো প্রাণ নিয়ে চলেছে সেটা ভেবে দেখেছেন? আপনি ভাবতেও পারছেন না আপনার জন্য কি শাস্তি হতে পারে। আপনার বিচার হবেই, বিচার হবেই আপনার। আমার শাস্তি? উচ্চস্বরে হেসে ওঠে সেই ব্যক্তি। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু পৈশাচিক উল্লাস। আমি কে সেটাই কেউ জানবে না তো শাস্তি কিসের। আর কে জানাবে পুলিশকে? তোরা বেঁচে ফিরলে তো এই অন্ধকার ঘরটাই তোদের শেষ ঠিকানা। এখানে সূর্যের আলো ঢোকে না, মানুষের গলাও পৌঁছায় না। আমার গলার কাছে ছুরিটা এবারে শক্ত করে ধরতেই কিছুটা ছড়ে যায়। আমার গলা শুকিয়ে আসছিল। ব্যোমকেশকে এখনও টের পাইনি? ওকে তো দুজনে টেনে আনতে গেছে, কিন্তু এখনও নামছে না কেন? ওর আবার কিছু হলো না তো? নাড়ু কাঁদো কাঁদো স্বরে বলতে শুরু করে, বলছি বলছি আমি বলছি, আমাকে ক্ষমা করে দিস মা। তোর কথা রাখতে পারলাম না মা। তুই নাই, আমি চাই না আর একটা মানুষের জীবন চলে যাক। আমাকে আমাকে আজ বলতেই হবে রে। এই কৃষ্ণমূর্তি যদি কোনো ভুল মানুষের হাতে চলে যায় তাহলে এই বংশ ধ্বংস হয়ে যাবে। সেজন্যই তাকে লুকিয়ে রাখা ছিল। কৃষ্ণমূর্তির সাথে এই পরিবারের টিকে থাকার সম্পর্ক। পাপের টাকাই কেনা সম্পদ কখনো কারো মঙ্গল করে না বাবু। ওই বিগ্রহের গায়ে বংশের রক্ত লেগে আছে। নাড়ু কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলতে থাকে। আর ঠিক তখনই একটি বড় ফুলদানি আছড়ে পড়ে সেই ব্যক্তির হাতে। হাতে লাগতেই রিভলভারটা পড়ে যায়। আর তখনই নাড়ু রিভলভারটা হাতে তুলে নিয়ে সেই ব্যক্তির দিকেই তাক করে। সেই ব্যক্তি ভয় পেয়ে গেলেও নাড়ুর হাত থেকে রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওদের মধ্যে টানা হ্যাচড়ায় আচমকাই গুলি বেরিয়ে যায়। আর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে নাড়ু। নাড়ু আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়তেই সারা মার্বেল পাথরের মেঝেতে রক্তের বন্যা বয়ে যায়। এইবারে ব্যোমকেশ আছড়ে পড়ে সেই ব্যক্তির ঘাড়ে। ওদের দুজনের হাতাহাতিতে সেই ব্যক্তির হাত থেকে রিভলভারটা পড়ে যায়। আর একটি ছেলে রিভলভার তোলার জন্য যেই এগিয়েছে, ঠিক তখনই আমিও সেই ছেলেটির বুকে সজোরে লাথি দিতেই সে আর্তনাদ করে পড়ে যায়। হাতাহাতির জন্য মুখ থেকে চাদর সরে যেতেই ব্যক্তির আসল রূপ বেরিয়ে আসে। আরে, আপনাকে তো বেশ চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি? আমার বুঝতে বাকি থাকে না যে এই ছেলেটিকে আমি কোথায় দেখেছি। চেনা চেনা লাগছে, কিন্তু কিভাবে? অজিত, আমি কিন্তু এই ছেলেটাকে চিনি না। তুমি কোথায় দেখেছো? সেই ব্যক্তির মুখের চাদর সরতেই আমার মনে পড়ে যায় এই ছেলেটি আসলে কে। আমাদের বাড়িতে এসেছিল তো সেদিন। আমাদের বাড়িতে? কবে? যেদিন আদিত্য নারায়ণ বাবু আমাদের বাড়িতে গিয়েছিলেন। আপনাকে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু চরিত্রে যে আকাশ পাতাল তফাৎ তা আপনার এই কীর্তি বলে দিচ্ছে। কিন্তু আদিত্য নারায়ণ বাবু তো একাই এসেছিলেন আমাদের বাড়িতে। হ্যাঁ, তিনি ভেতরে একাই ঢুকেছিলেন ঠিকই, তবে সেদিন যখন তিনি বাইরে বেরিয়ে আসেন, বাইরে বেরিয়ে দেখেছিলাম এই ছেলেটি আদিত্য নারায়ণ বাবুর গাড়ির দরজা খুলে দিচ্ছিল। ব্যোমকেশ ভ্রু কুঞ্চিত করে সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকে। তারপর সেই মধ্যবয়স্ক ব্যক্তিটির দিকে তাকায়। তাহলে আপনিও নিশ্চয়ই চেনা হবেন। আপনি কে? ও কথাটা বলেই সেই মধ্যবয়স্ক ব্যক্তিটির দিকে এগিয়ে গিয়েই সজোরে মুখে বেঁধে রাখা চাদরটি সরিয়ে ফেলতেই প্রকট হয় সুদর্শন কার্তিকের মতন একটি মুখমণ্ডল। যদিও আমি এনাকে চিনতে পারি না, কারণ আদিত্য নারায়ণ বাবুর পরিবারের কারোর সাথেই কোনো কথা বা সাক্ষাৎ হয়নি। তুমি কি চেনো এই সুদর্শন কার্তিককে?
ব্যোমকেশেরও সেই ব্যক্তিকে দেখেই কার্তিকের নামটাই মনে পড়ল। কি মিল আমাদের চিন্তাভাবনার, একেবারে হরিহর আত্মা। না না, আমি ঠিক চিনতে পারলাম না। আপনি আদিত্য নারায়ণ বাবুর কেউ হন নাকি? ব্যোমকেশ আর আমাদের কথোপকথনের মাঝেই কথায় কথায় দুই বলিষ্ঠ চেহারার ছেলেগুলো এতক্ষণ জড়বস্তুর মতন ওই অনেকটা থামগুলোর মতন আমাদের ঘটনাগুলো দেখছিল। এবারে সেই ব্যক্তির কথা শুনে তারা এগিয়ে আসে, ওকে দুহাত দিয়ে দুদিকে টেনে ধরে। সে নিজেকে ছাড়াবার অনেক চেষ্টা করে, কিন্তু তার কোনো লাভই হয় না। 250 বছরের রাজবাড়ির ভেতরে তখন চলছে এক ভয়ঙ্কর পরিস্থিতি, যা বাইরের জগতের সকলের অজানা। ব্যোমকেশের হাত থেকে রিভলভার ছিনিয়ে নেয় সেই ব্যক্তি। ওর চশমাটা একপাশে ঝুলে পড়েছে, তার কপালে সামান্য ক্ষতের দাগ। লোকগুলো তাকে জানোয়ারের মতো চেপে ধরেছে। এবার আর অপেক্ষা নয়, এবারে একেবারে জমের দুয়ারে যাবি তোরা দুজন। গুরুদেবের আদেশ তো আমাকে মানতেই হবে। গুরুদেবকে আমি চিন্তা একদম করতে না বলেছি। এর আগে 7 জনের যা হয়েছে, তোদেরও ওই একই হাল হবে। না না, কাকপক্ষী তো টের পাবে না তোদের বডি কোথায় গেল। তোদের লাফড়া মিটিয়ে দিয়ে আমি আজ গুপ্তধন খুঁজে বের করেই ছাড়ব। মানচিত্রটা আমার কাছেই আছে। এই, এদের ওই ইদারায় ফেলে দিয়ে আয়, আর তাড়াতাড়ি কর। সেই দুজন ছেলে ব্যোমকেশকে টানতে টানতে নিয়ে যেতে গেলে আমিও আমার কনুই দিয়ে সোজা ছেলেটার বুকে ঘুষি মারতেই সে আর্তনাদ করে ওঠে। আর ছুরিটা কেড়ে নিয়ে সেই ছেলেটাকে সজোরে লাথি মারতেই সে গিয়ে ওই ব্যক্তির পায়ের কাছে পড়ে। আর সকলের নজর সেই দিকে পড়তেই ও সেই ব্যক্তির হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অসাবধানতাবশত শূন্যে বেরিয়ে যায় আর গিয়ে ঝালরে লাগানো মোটা দড়িতে লাগে। আর তখনই ঝালরটা দীর্ঘক্ষণ দ্রুত কাঁপতে থাকে। সারা রাজবাড়ি কাঁপতে থাকে, যেন এক বিরাট ভূমিকম্প শুরু হয়েছে, এখন সব ভেঙে পড়বে। আর ঠিক তখনই চকিতেই ঝালরটার নিচে নেমে আসতে থাকে। আমরা সবাই সরে গেলেও সেই ছেলেটি মেঝেতে পড়ে যাওয়ায় মাথায় চোট পায়, তাই তাড়াতাড়ি সে উঠতে পারে না। আচমকা ঝালরটা তার মাথার উপর এসে পড়তেই সে আর্তনাদ করে লুটিয়ে পড়ে। অত বড় ঝালর এসে পড়তেই সেই ব্যক্তির পোষা গুন্ডারা দৌড়ে পালিয়ে যায়। এবারে সেই ব্যক্তিও পালিয়ে যেতে যায়, কিন্তু পারে না। আমি আর ব্যোমকেশ তাকে এলোপাথারিভাবে মারতে মারতে সেই ব্যক্তি জ্ঞান হারায়। মারধর করলেও সেই ব্যক্তি নিজের নামটা পর্যন্ত বলে না। সেই ঘরে গিয়ে দেখি দুই দিকে দুইটি ছেলে অচেতন অবস্থায় দুদিকে পড়ে আছে, শরীর থেকে রক্ত ঝরছে। সেই ব্যক্তির পাঞ্জাবির পকেট হাতড়ে একটা কাগজ বের করে, আর সেটা খুলতেই একটা মানচিত্র নজরে পড়ে। এটা কি তাহলে সেই গুপ্তধন সন্ধানের রাস্তা? চলো, অহেতুক সময় নষ্ট করে লাভ নেই, দেখি যদি কিছু পাই। কোথায় যাচ্ছ আবার? কৃষ্ণমূর্তির খোঁজে। সেটা কি আদৌ আসে নাকি? মনে তো হচ্ছে আছে। এই মানচিত্র সহযোগিতা করবে। তুমি জানো কতগুলো খুন হয়ে গিয়েছে এই মুহূর্তে? যে কোনো সময়ে পুলিশ চলে আসতে পারে। আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, চলো জলদি। না, যেই মূর্তির জন্য একের পর এক খুন হয়েই চলেছে, এবারে সেই মৃত্যুর বন্যা বন্ধ হওয়া দরকার। আর নয়, সেই সম্পদ আমাদের উদ্ধার করতেই হবে। আর তাছাড়া পুলিশকে তো আসতেই হবে, আমি তো আগেই তাদের জানিয়েছি। কি বলছো কি? এমনভাবে বলছো যেন গুপ্তধনের সন্ধান তোমার জানা। এসোই না। আমার বন্ধুটি কথাটা বলেই এক ঝলক মানচিত্রে চোখ বুলিয়েই একটি সরু সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। অগত্যা আমিও ব্যোমকেশকে অনুসরণ করি। ও ঢুকে যায় এক বিরাট বড় হল ঘরে। এই ঘরের দেওয়ালে এখনও সব রাজ আমলের বড় বড় ছবি ঝুলানো রয়েছে। চারিদিকে সাদা কাপড়ে ঢাকা সব আসবাব। ও মানচিত্র খুলে আলোয় খুঁজতে থাকে, টর্চ জ্বালিয়ে মানচিত্রটা ভালো করে দেখতে থাকে। এই মানচিত্রে ঠিক কোথায় গুপ্তধন আছে সেটা নির্দিষ্ট করা থাকলেও সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তা নেই। এইখানে দেখো অজিত, সিঁড়ি দিয়ে উঠে এই ঘরটা, তারপর এই ঘর থেকে অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই। তারপর আবার একটা রাস্তা এই ঘরের বাইরে দেখানো হয়েছে, কিন্তু এই রাস্তাটা কোথা থেকে বেরোলো
সেটা বোঝা যাচ্ছে না। আমিও তো তাই দেখছি ব্যোমকেশ, মাথায় তো কিছুই কাজ করছে না। দাঁড়াও, মাথা কাজ করবে না মানে? করতেই হবে। এবারে এই জায়গাটা দেখো, এখানে মানচিত্রের এই জায়গাটা কালো রং, আর ডান দিকের জায়গাটায় কোনো রং নেই। আবার কয়েকটা তারা আঁকা, আবার এই দিকে একটা গোল চাঁদের ছবি আঁকা। ভাবতে হবে অজিত, প্রচুর ভাবতে হবে। ব্যোমকেশ তার পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে আমার দিকে ধরে। আমিও একটা বের করে নিই। এরপর ও দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে এক মনে সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়া ছাড়তে ছাড়তে কিছু একটা ভাবতে থাকে। যদিও আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঘরের পরেই যেখানে রাস্তা সেখানে তো দেওয়াল। তাহলে কি ভুল মানচিত্র এটা, নাকি ওসব গুপ্তধন বানানো গল্প? তোমার কি মনে হয় এই ঘরে কোথায় রাস্তা আছে? ওর কথা শুনে আমি সারা ঘরে একবার চোখ বুলিয়ে নিলাম। ঘরটার মধ্যে বড় বড় সব বাঁধাই করা ছবি ঝুলছে। বুঝতে পারছিলাম না এখানে কি করে রাস্তা থাকতে পারে। বিশালাকার ঘরটায় বড় বড় দুটো বাতায়ন, মানে ওই জানালা। ছবিগুলো দেখে মনে হচ্ছিল এই রাজবাড়িরই সমস্ত পূর্বপুরুষের ছবি সারি বেঁধে লাগানো। দেওয়ালে ঝুলিয়ে রাখা আছে ঢাল তরোয়াল, কিছু পশুর মাথা, যেমন বাঘ, হরিণ, হাতি। আর ঘরে যা আসবাবপত্র ছিল সবই সাদা চাদর দিয়ে ঢাকা। পুরনো দিনের সব দামি কাঠের তৈরি আসবাব। চলো গোপন রাস্তা খোঁজা যাক। চাদরগুলো সরিয়ে দাও দেখি। ব্যোমকেশের কথায় সমস্ত চাদরগুলো সরিয়ে ফেলতেই দেখি বিভিন্ন বড় বড় মূর্তি, একটি পালঙ্ক, দুটি সিংহ মুখওয়ালা কেদারা, তক্তপোষ, বিশাল বড় ফুলদানি, সুন্দর নকশা করা আয়না সবই আছে। আবার একটি বড় সিন্দুকও রয়েছে। দুটো 6 ফুট উচ্চতার মানুষ পাশাপাশি লম্বাভাবে দিব্যি এর ভেতরে ঢুকতে পারবে। আমি আর অনেক খুঁজেও সিন্দুকটির তালা খুঁজে পেলাম না। আমরা দুজনেই নিশ্চিত ছিলাম যে এটা সিন্দুক। হতে পারে যে গুপ্তধনটা এতেই আছে, কিন্তু না, তা কি করে হবে? মানচিত্র তো অন্য কথা বলছে। আমি আর ব্যোমকেশ অনেকক্ষণ ধরে ছবিগুলো দেখলাম, তবে একটা জিনিস ভারী অদ্ভুত লাগলো। দেওয়ালে লাগানো 6 জনের ছবিতে অদ্ভুত রকমের মিল আছে। সকলেই রাজকীয় পোশাক পরে আছেন, সকলের মাথাতেই রাজমুকুট, হাতে তলোয়ার, আর আছে একটা সিংহ মুখওয়ালা কেদারা। কিন্তু কিছুতেই আর ঠাহর করে উঠতে পারছিলাম না। এমন সময় ও উচ্চস্বরে বলে ওঠে, পেয়ে গিয়েছি গুপ্তধনের গুপ্তপথ। একবার তুমি ছবিগুলোকে ভালোভাবে দেখো। এই যে ছবিগুলোতে যারা দাঁড়িয়ে আছে তাদের পাশেই দেখো 3টে মূর্তি আছে কাঠের তৈরি, একটা বাঘের, একটা হাতির, আর একটা হরিণের। হ্যাঁ সে তো আছে, কিন্তু এতে গুপ্তধনের পথ কোথায়? তুমি একবার ভালো করে দেখো। এই 6 পুরুষের ছবি এখানে রয়েছে, তাদের প্রতিটা ছবিতেই এই মূর্তিগুলোর ছবি আছে। তুমি ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে মূর্তিগুলোর শরীরটা মানুষের হলেও মাথাগুলো জন্তুর, তার সাথে উচ্চতাগুলো আলাদা। আর 3টি মূর্তির শরীরটাও অন্যরকম। ছবিতে দেখো, যেই মূর্তির মাথাটা বাঘের তার উচ্চতা প্রায় 5.5 ফুট, আর সেই মূর্তির হাতে শুধু তলোয়ার। হাতির মাথাওয়ালা মূর্তিটির হাতে গদা জাতীয় অস্ত্র, উচ্চতা 5 ফুটের একটু কমই হবে। হরিণের মাথাওয়ালা মূর্তিটার উচ্চতা 4 ফুট হবে, তার হাতে ঢাল তলোয়ার দুটোই আছে। এবার খেয়াল করো, যেই মূর্তিগুলো ঘরে আছে সেগুলোর শরীর অনুযায়ী মাথা আলাদা। হাতির মাথাটা হরিণের জায়গায়, হরিণেরটা বাঘের জায়গায়, আর বাঘেরটা হাতির জায়গায়। এটা কি কোনো সংকেত হতে পারে? তোমার যখন মনে হয়েছে তখন না হওয়ার কিছুই নেই। চলো দেখাই যাক না এগুলোকে সাজালে কি হয়। চলো তবে। আমি আর ব্যোমকেশ মূর্তিগুলোর মাথা সাজাতেই একটা জোরে কিছুর শব্দ হয়। শব্দটা অনুমান করার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম না। সারা ঘর খুঁজতে থাকলাম, আর ঠিক তখনই ও আমাকে দেখায় যে সিন্দুকের ঢাকনা কিছুটা আলগা হয়ে আছে। ব্যোমকেশ এবারে সেই বড় সিন্দুকের সামনে গিয়ে দাঁড়ায়, আর তার ভারী ঢাকনাটা একাই তুলে ধরবার চেষ্টা করে, কিন্তু পারে না। আমিও সহযোগিতা করি তুলে ধরবার জন্য। সিন্দুক খুলতেই
আমি হতবাক। ভেতরে এসো। মানে আমি তো হতভম্ব হয়ে যাই। ব্যোমকেশের মাথা ঠিক আছে তো? দেরি করো না, তাড়াতাড়ি নেমে এসো। ব্যোমকেশের কথা শুনে আমি সিন্দুকটার ভেতরে উঁকি দিতেই দেখি, এটা কিসের সিন্দুক? এ তো গোপন রাস্তা। একটা সিঁড়ি নেমে গিয়েছে এই সিন্দুকের ভেতর দিয়ে। আমি এমন দৃশ্য দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমিও নেমে যাই। ভেতরটা ভীষণ অন্ধকার। সঙ্গে আনা টর্চটা খুবই কাজে লাগছিল। সিঁড়ি দিয়ে নেমে দেখি সেখানে কোনো একটা জায়গা দিয়ে বেশ অনেকটা আলো আসছে। আলোর উৎস অনুসন্ধান করতে গিয়ে উদ্ধার করি এক নতুন রাজত্ব। যেন মাটির নিচেও রয়েছে এক অন্য জগৎ। আজ পূর্ণিমা, তাই চাঁদের আলো সেই গোপন কক্ষের জাফরির মধ্য দিয়ে প্রবেশ করতে থাকে। রাজকীয় প্রাসাদের স্থাপত্য শৈলী প্রায়শই সেই সংস্কৃতি এবং যুগকে প্রতিফলিত করে যেখানে তারা নির্মিত হয়েছিল। এরপর প্রাসাদের বড় বড় কক্ষগুলির ভেতরে অভ্যন্তরীণ দেওয়ালে প্রায়ই জটিল ফ্রেস্কো এবং চিত্রকর্ম দেখা যায়, যা রাজকীয় জীবন, ধর্মীয় থিম বা পৌরাণিক গল্পের বিভিন্ন দৃশ্য চিত্রিত করে। সেইগুলিও বেশ অসাধারণ। মার্বেল এবং মূল্যবান পাথরের ব্যবহার রাজকীয় প্রাসাদগুলি প্রায়শই তাদের স্থাপত্য এবং সাজসজ্জার মধ্যে মার্বেল এবং মূল্যবান পাথরগুলিকে একত্রিত করে, যা তাদের একটি বিলাসবহুল এবং ঐশ্বর্যপূর্ণ চেহারা দেয়। এরপরে রাজপরিবারের ব্যক্তিগত কক্ষগুলি সাধারণত আরও নির্জন এবং সূক্ষ্ম গৃহসজ্জার সামগ্রী দ্বারা সজ্জিত। আমি এতক্ষণ সবটা ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। ব্যোমকেশ হাতে মানচিত্র নিয়ে শুধু গুপ্তধনের পথটাই খুঁজে বের করার চেষ্টা করছিল। তারপর সে আমাকে বলে, আমাদের খুব দ্রুত গুপ্তধনের সন্ধান করতে হবে। গুপ্ত পথ যখন পেয়েছি তখন ঠিকই কিছু না কিছু রহস্য তো আছেই। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়, কিছু তো একটা আছে। একটা কথা কি বলতো, রাজবাড়ির স্থান সাধারণভাবে সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধই হয়ে থাকে। রাজবাড়ির স্থান সাধারণভাবে পাহাড়, দেশ, সমুন্নত ক্ষেত্র, নদীর পাড় বা সমুদ্র সৈকতে অবস্থিত হয়ে থাকে। আর এই রাজবাড়ি হুগলি নদীকেই বেছে নিয়েছে। এই রাজবাড়ির বৈশিষ্ট্যগুলো একবার লক্ষ্য করেছো? রাজবাড়ির স্থাপত্যশৈলী আধুনিক বা ঐতিহাসিক সময়ের উপযুক্ত হতে পারে। এই বাড়িগুলি সাধারণভাবে উচ্চ দেওয়াল, দরজা, বাগান এবং অলঙ্করণের উপর নির্ভর করে রয়েছে। রাজবাড়ির আশেপাশে একটি পর্যাপ্ত বাগান এবং অলঙ্করণের একটি স্থান রয়েছে। এই বাগানে সুন্দর ফুল, গাছ, পৌষ্পসক বৃক্ষ এবং সিঙ্গার পশ্চিমের সাথে দেখা যায়। রাজবাড়ির ভিতরে সাধারণভাবে ঐতিহাসিক মূর্তি, চিত্র এবং অন্যান্য প্রাচীন কার্যকরী আয়তন দেখা যায়, যা অতি পুরনো ইতিহাসের সাক্ষী দেয়। উচ্চকক্ষ এবং দরবার রয়েছে। কিন্তু এবারে মানচিত্র অনুযায়ী আমরা কোন দিকে যাব? সামনে এগোলে ফোয়ারা, ডান দিকে শীষমহল, শৃঙ্গারপাদ, আবার বাঁ দিকে আছে দিওয়ান বা শ্রোতাঘর। এখানে তো সোজা পথ দেখানো হয়েছে, চলো এগোনো যাক। আমরা সামনে এগিয়ে দেখি একটু সুসজ্জিত ফোয়ারা। তবে ফোয়ারা থেকে জল পড়ছে এখনও। এটা দেখে সত্যিই অত্যাশ্চর্য লাগছিল। একটা সময় নিশ্চয়ই এর সৌন্দর্য আরও বেশি ছিল। কাছে যেতেই দেখি যে ফোয়ারার জল যেখানে পড়ছে, টর্চের আলোয় দেখি যে তার গভীরতা অনেক। কিন্তু এখানে কেন দিক নির্দেশ করা আছে সেটাই মাথায় খেলছে না। টর্চটা আমায় দাও তো। এই মানচিত্রটা ধরো তুমি, আমি একবার চারপাশটা ভালো করে দেখি। ব্যোমকেশ টর্চটা হাত থেকে নেয়, কিন্তু চাঁদের আলো কোথা থেকে আসছে সেটা খুঁজতেই চোখে গেল কিছুটা দূরে মাথার উপর একটা খোলা জায়গা থেকে আলো ছড়িয়ে পড়েছে। কিছু উদ্ধার হলো? বুঝতে পারলে কিছু? এই দেখো, কিছু বুঝতে পারছো? আমার মনে হয় সংকেত এখানেই লুকোনো আছে, যেমনটা ওই মূর্তির মধ্যে ছিল। ব্যোমকেশ টর্চ জ্বালিয়ে ফোয়ারার চারপাশে দেখাতে থাকে। খেয়াল করলাম ফোয়ারাটাকে গোল করে ঘেরা দেওয়া আছে অনেকটা জায়গা জুড়ে। এবার সেই ঘেরার চারপাশে স্তম্ভ দিয়ে ঘেরা। প্রত্যেকটা স্তম্ভের মাথায় একটা করে ঈগল পাখি আছে। ওকেও তাই বললাম। সংকেত কি খুঁজে পেলে কিছু? না, কিছুই তো বুঝতে পারছি না। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই যে এটা দেখো, আর এগুলো দেখো।
ব্যোমকেশ টর্চ ফেলে ফোয়ারার পাশের সমস্ত স্তম্ভগুলোর ওপর। অনেকক্ষণ ধরে বিষয়টা খেয়াল করার পর দেখলাম যে স্তম্ভের মাথার উপর যে ঈগলগুলো রয়েছে তার সবগুলোর মাথা একটা হলেও একটা স্তম্ভের ওপর দুটো মাথা আর একটা অমিল, সেটা হলো সবগুলো ঈগলের মাথা ফোয়ারার দিকে থাকলেও একটি জোড়া ঈগলের মাথা ফোয়ারার বিপরীতে। ওকে কথাটা বলতেই সে বলে ওঠে, সাব্বাস, আপনি তাহলে বুদ্ধি লাগালেন। তাহলে চলো এবারে সেই ঈগলের দিকে। কিন্তু ও ঈগলের ওখানে গিয়ে করবেটা কি? ঈগলের মুখ ফোয়ারার দিকে ঘুরিয়ে দেবে? একদম তাই। ব্যোমকেশ সেই স্তম্ভটার কাছে যায়। সেটার উচ্চতা যদিও প্রায় 6 ফুটের কাছাকাছি। সে লাফিয়ে ফোয়ারার বাঁধানো কংক্রিটের উপরটায় উঠে পড়ে। আমি ভয় পেয়ে যাই, যদিও জলের মধ্যে পড়ে যায়, কারণ জলের গভীরতা কত তা জানা নেই, আর তাছাড়া স্পষ্টভাবে কিছু দেখতেও পাচ্ছি না। আমি চিৎকার করে উঠি, সাবধানে, তাড়াহুড়ো করো না। আমি ঠিক আছি, তুমি শুধু আলোটা ঠিক করে দেখাও। ব্যোমকেশ নিজের শরীরের সর্বস্ব শক্তি ব্যয় করে দেখছি সেই ঈগলটাকে ঘোরাবার চেষ্টা করছে, এবং অবশেষে সে সফল হয়। ঈগলের মুখ ফোয়ারার দিকে ঘোরাতেই ফোয়ারার জল পড়া বন্ধ হয়ে যায়, আর সেই জোড়া ঈগলের স্তম্ভ থেকে সোজাসুজি ফোয়ারা পর্যন্ত একটি সরু পাটাতন বেরিয়ে জুড়ে যায়। ও যখন ঈগলটাকে ঘোরাচ্ছিল তখনই একটা ঈগল ওর হাতে খুলে চলে আসে। যা, এটা আবার খুলে এলো কেন? আরে খুলে এসেছে যখন রেখে দাও না তোমার কাছে। তবে ফোয়ারাটা বন্ধ হয়ে গিয়েছে, আর ওই দেখো কিছু একটা নিচ থেকে উপরে উঠে এসেছে। ব্যোমকেশ যদিও ওর হাতে খুলে আসা ঈগলের মাথাটা নিয়ে ভাবছিল বলে পেছনে খেয়াল করেনি, যদিও চারিদিকে হালকা অন্ধকারে কিছুই নজরে পড়বার কথা নয়। আমার কথায় ব্যোমকেশ পেছন ফিরে তাকায়। আরে হ্যাঁ, তাই তো, আলোটা ঠিক করে ফেলো তো। আলোটা ফেলতেই দেখি যে একটি কাঠের মোটামুটি বড় একটা বাক্স ফোয়ারার মাথায় রয়েছে। সেটা নিচ থেকে উপরে উঠে এসেছে। ব্যোমকেশ যেই পাটাতনে উঠে সেই বাক্সটার দিকে এগোতে যাবে তখনই একটা গুলির শব্দ শোনা যায়। পেছন ফিরে দেখি সেই অচেনা ব্যক্তি, যার নাম এখনও আমরা জেনে উঠতে পারিনি। হাতে রিভলভার উঁচিয়ে তিনি বলছেন, ব্যাস, অনেক দূর করে ফেলেছ তোমরা, এবার সরে যাও তো দেখি। আমার এতদিনের পরিশ্রম সফল হতে চলেছে। গুপ্তধন পেয়ে গিয়েছি, এবার আমাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোমাদের কাজ শেষ। সেই ব্যক্তি ব্যোমকেশকে উদ্দেশ্য করে গুলি ছুড়তেই সে আমার ওপর লাফিয়ে পড়তেই আমার হাতে থাকা মানচিত্রটা ফোয়ারার জলের মধ্যে পড়ে যায়। সেই ব্যক্তিও ছুটতে এসে ফোয়ারার কাছে দাঁড়িয়ে পাটাতনের ওপর উঠে দাঁড়িয়ে পড়ে। এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি এবারে গুপ্তধন পেয়েই যাব। 20 বছরের অপেক্ষার অবসান ঘটাবো। দেখুন, আপনি ভুল করছেন। আমার মনে হয় না এখনো গুপ্তধন পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। নেমে আসুন, বিপদ হতে পারে। আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে আর মিথ্যে বলে লাভ নেই। কথাটা বলেই লোকটা সেই বাক্সটা তুলতে যায় সেখান থেকে, কিন্তু পারে না। বাক্সটা খোলারও চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। একটা সময় সেই পাটাতনটা কেঁপে ওঠে। সেটা এতক্ষণে স্তম্ভ আর ফোয়ারার মধ্যে সাঁকোর কাজ করছিল। সেই ব্যক্তির বাকি দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি নেমে আসুন, এই জলে পড়ে যেতে পারেন আপনি। কথা শুনুন। ব্যোমকেশ অনেকবার চিৎকার করলেও লোকটি শোনে না। এবারে যেটা হয় সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। পাটাতনটা এক ঝটকায় কেঁপে উঠতেই সেই ব্যক্তি জলে পড়ে যায়। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি সাঁতার জানি না। দয়া করে আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আপনাকে কতবার বোঝালাম, আপনি শুনলেন না। এতটা নিচে আপনি কিভাবে আপনাকে তুলবো বলুন তো? দাঁড়ান, চেষ্টা করছি। ব্যক্তিটি জলের মধ্যে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এবারে সজোরে কেউ বলে ওঠে তখনই, লোভে পাপ, পাপে মৃত্যু।
কে কে ওখানে? আলোটা ফেলো। আলোটা ফেলতেই দেখি গেরুয়া বসন পরিহিত একজন মধ্যবয়স্ক ব্যক্তি, যার গলায় রুদ্রাক্ষ, কপালে বড় তিলক, পরনে নামাবলী, ধীরে ধীরে সামনে এগিয়ে আসে সে। হর হর মহাদেব। এই ব্যক্তিকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। ব্যোমকেশ খুবই ধীর স্বরে বলে। ফোয়ারার দিকে এগিয়ে যেতেই সেই গুরুজির হাতের টর্চটা জলে ফেলতেই সেই ব্যক্তি চিৎকার করে বলে, গুরুজি, আপনি এসেছেন? দেখুন, আমি গুপ্তধন উদ্ধার করে ফেলেছি, কিন্তু ওরা আমাকে আমাকে জলে ফেলে দিয়েছে। আমাকে বাঁচান গুরুজি। সেই গুরুজি আচমকাই তার কোমরের গোঁজ থেকে রিভলভার বের করেই সেই ব্যক্তির দিকে তাক করে গুলি চালায়। তৎক্ষণাৎ সেই ব্যক্তি নিস্তব্ধ হয়ে যায়, জলের গভীরে ডুবে যায়। হর হর মহাদেব। বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। এই ব্যক্তি সেই ব্যক্তি না? রাজবাড়ির কাছাকাছি যে আশ্রম আছে, উনি সেই আশ্রমেরই মহারাজ মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছ, কিন্তু এরা দুজন এখানে এলো বা কেমন করে? ওহো, আমরা তো মারাত্মক ভুল করেছি। তখন সিন্ধুকের দরজাটা বন্ধই করিনি, সেই পথ দিয়েই বোধহয় এরা এসেছে। ব্যোমকেশ বাবু, আপনি কৃষ্ণ মূর্তি উদ্ধার করুন। কথা দিচ্ছি, এর জন্য আপনি আমার থেকে প্রচুর উপহার পাবেন। আর যদি উদ্ধার না করি? তাহলে আজই শেষ দিন আপনার। মানচিত্র নেই, সেটা জলে পড়ে গেছে, মূর্তি উদ্ধার সম্ভব নয়। এই, বেশি চালাকি নয়। মূর্তি উদ্ধার করতে না পারলে এইখান থেকে যেতে পারবে ভেবেছ? কাকপক্ষীয় টের পাবে না কোথায় আছেন, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করুন। ব্যোমকেশ পাটাতনের উপরে উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সেই ফোয়ারার উপর বাক্সটার দিকে। বাক্সটা দেখতেও অদ্ভুত, বেশ বড় ও সুন্দর, জটিলভাবে নকশা করা। বারবার ভুল করলে তার পরিণতি কি হতে পারে সেটা আর বলার অবকাশ রাখে না। এই বাক্সটা এমনি খুলবে না, একটু অন্য রকম তালা দেওয়া, চাবি লাগবে। বারবার ভুল করলেই বিপদ। আর তাছাড়া বাক্সটা বেশ ভারী। তাহলে চাবি খুঁজুন। বাক্স এখানে, চাবিও আশেপাশেই হবে। ব্যোমকেশ এবারে কি মনে হতেই হাতে থাকা ঈগলের মাথাটা বের করে পকেট থেকে। তারপর সেই বাক্সের চাবি লাগানোর জায়গায় সেই ঈগলের মাথার ঠোঁটটা গুঁজে দেয়, আর এতেই কাজ হয়ে যায়। বাক্সটার সাথে লাগানো আংটাটা খুলে যায়। ও দেখতে যায়, কিন্তু গুরুজি বাধা দেন। এখানে আনুন, আমি আগে দেখব। অগত্যা আমার বন্ধুটি নেমে এসে বাক্সটা গুরুজির হাতে দেয়, আর তখনই দুটো ছেলে আমার আর ব্যোমকেশের পেছনে রিভলভার ঠেকিয়ে দাঁড়ায়। গুরুজি বাক্সটা খুলতেই দেখি একটি অসাধারণ অষ্টধাতুর তৈরি কৃষ্ণ মূর্তি। আহারে, এই তো সেই কৃষ্ণ মূর্তি। পেয়েছি, আমি পেয়েছি। এতদিনের তপস্যা আমার সার্থক। সত্যি ব্যোমকেশের প্রশংসা না করে পারা যায় না, কিভাবে জটিল সমস্যাগুলোর সমাধান করে ফেলে। আমি আর ব্যোমকেশ ধীরে ধীরে এগোতে থাকি। একটা সময় সেই গুরুজি আর ছেলে দুটো চক্রবুহু হারিয়ে যায়। আমরা দুজন অনেকটা সময় পর অবশেষে শীষমহলের কেন্দ্রস্থলে এসে পৌঁছই। কিন্তু আশ্চর্য, এত বড় শীষমহলের ভেতরে সবই কাঁচের আয়নার তৈরি জিনিস। কাঁচের ফুলদানি, কাঁচের মূর্তি, কাঁচের সিংহাসন, কিন্তু সব কিছুর মাঝে একটি বড় অষ্টধাতুর শ্রীকৃষ্ণের মূর্তি। কি অপরূপ সৌন্দর্য সেই মূর্তির! এখানে কি করে তুমি গুপ্তধন খুঁজবে? এই চাবি কোথাকার? আমার কথায় ব্যোমকেশ চাবিটাকে চোখের সামনে তুলে ধরে। চাবির মাথাটা অদ্ভুত সুন্দরভাবে নকশা করা, কোনো গাছের পাতার মতন মনে হচ্ছিল। তল্লাশি করে, ও সারাটা জায়গায় তল্লাশি করে, সাথে আমিও। তখনও সেই গুরুজি মহারাজ আর তার দুই সাঙ্গ এখানে এসে পৌঁছায়নি। ব্যোমকেশ শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এই মূর্তিটা ঠিক মতন দেখেছ?
ব্যোমকেশের কথায় আমি আরেকবার ভালো করে তাকিয়ে দেখি মূর্তিটা। কালো রঙের কৃষ্ণের শরীরে সোনালি রঙের জামা পরানো, কি অপরূপ হাসি! বাঁশি নিয়ে গানে মত্ত ঠাকুর। অনেকক্ষণ দেখার পর একটা জিনিস খেয়াল করলাম, যে কিছু একটা নেই এই প্রতিমাতে। কিছু বুঝলে? ব্যোমকেশ, শ্রীকৃষ্ণের চুলে ময়ূরের পেখমের অভাব। ময়ূরের পেখম নেই কেন? এটা অবশ্য হতে পারে এই রাজবাড়ির কোনো নিয়ম। একদমই তা নয়। শ্রীকৃষ্ণ থেকে ময়ূরের পেখম কখনোই আলাদা হয় না। এটাই হলো সংকেত। ময়ূরের পেখম কোথায় সেটা খুঁজে বের করতে হবে। কোথায় খুঁজে পাবে ময়ূরের পেখম? আমার কথা শুনেই ব্যোমকেশ চারিদিকটা দেখতে থাকে। এদিকে গুরুজি তো আনন্দে ডগমগ হয়ে নাচতে শুরু করে। আমার সাধনা সফল হয়েছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমি পেরেছি, আর আমাকে কেউ আটকাতে পারবে না। এই কৃষ্ণ মূর্তি আমার। এবারে আপনাদের কাজ শেষ। এবারে আপনাদের আর আমার দরকার নেই। কিন্তু আপনি তো বলেছিলেন যে মূর্তি উদ্ধার করলে উপহার দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। গুরুজি আমাদের দিকে রিভলভারটা তাক করে বিকট হাসি হাসতে থাকে। আর তখনই একটি গুলি এসে লাগে গুরুজির হাতে। পেছন ফিরে দেখি পুলিশ অফিসার ভাস্কর সরখেল। ওই ছেলে দুটিও গুলি করতে গেলে পুলিশ অফিসার তাদের হাতে গুলি করতেই তারা আর্তনাদ করে লুটিয়ে পড়ে নিচে। এরপর আদিত্য নারায়ণ বাবু সহ আরও কয়েকজন কনস্টেবল এসে উপস্থিত হয়। এ কি গুরুজি মহারাজ, আপনি এখানে? ইনিই তো এই গল্পের মুখ্য চরিত্র, আসল খলনায়ক। মানে গুরুজি মহারাজ আমার পূজনীয়, তিনি খলনায়ক কিভাবে হতে পারে? হ্যাঁ হ্যাঁ আদিত্য নারায়ণবাবু, এটাই সত্যি। আজ ভাস্করবাবু সঠিক সময় না এলে আমাদের দুজনেরই অকালে প্রাণ চলে যেত, শুধুমাত্র লোভের কারণে। এই গুরুজি মহারাজের মুখোশের পেছনে আছে চরম লোভী একজন মানুষ। আমি বিশ্বাস করতে পারছি না গুরুজি, আপনি শেষ পর্যন্ত তাহলে কি নাড়ু আর মিনুকেও আপনি? ছি 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 ছি! রাজবাড়ির বাইরে নাড়ুর ছেলে, ভেতরে নাড়ুর মৃতদেহ দেখেই বুঝেছি কিছু একটা সাংঘাতিক ঘটেছে। আমি ভাবতেও পারছি না যে শেষ পর্যন্ত অর্থের লোভে। কি মহারাজ, আপনি কি বলবেন কবে থেকে এই পরিকল্পনা করছেন? আর নাড়ুর ছেলে সহ বেচারি নিষ্পাপ মেয়েটাকে কেন খুন করেছেন? হ্যাঁ? গুরুজি মহারাজ নিশ্চুপ হয়ে বসে থাকেন। বাকি ছেলে দুটো জ্ঞান হারিয়েছে। চুপ থেকেই বা কি করবেন? আপনি এবারে ধরা পড়েই গেছেন, বেরোবার পথ নেই মহারাজ। বলুন, কবে থেকে আপনার এই মূর্তির লোভ? 20 বছর থেকে। 20 বছর থেকে আমি এই গুপ্তধনের রহস্য ভেদ করতে চাইছি। কি 20 বছর থেকে? আপনি 20 বছর আগে কিভাবে জানলেন? 25 বছর আগে আমি আদিত্য নারায়ণের বাড়িতেই থাকতাম। আমার বাবা এই জমিদার বাড়ির পরিচারক ছিলেন। আমি সারাদিন এই বাড়ির চৌহদ্দিতেই কাটিয়েছি। 20 বছর আগে আদিত্য নারায়ণের খুড়তুতো 2 দাদা কোনো পুরনো বই ঘেঁটে জানতে পারে যে এই রাজবাড়িতে গুপ্তধন আছে। তারা সন্ধান চালায়। কয়েকদিন পর গুপ্তধনের মানচিত্র খুঁজে পায়, কিন্তু তারা অনেক চেষ্টা করেও রাস্তা খুঁজে পায়নি। আমি একদিন সেই ঘরে যেখানে গুপ্ত পথ রয়েছে তাদেরকে দেখি। ওরা কিছুতেই খুঁজে পাচ্ছিল না কোথায় গুপ্ত পথ। আমি ওদের বলি যে আমি সহযোগিতা করতে পারি, কিন্তু ওরা পরিচারকের ছেলে বলে আমায় অপমান করে। আমিও সেই অপমান মেনে নিইনি। পরদিন রাতে দুজনকেই শ্বাসরোধ করে খুন করে মৃতদেহ দুর্গা নাট মন্দিরে রেখে দিই।
তার কয়েক মাস পরে বাবা মারা গেলে আমি রাজবাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু গুপ্তধনের লোভ পিছু ছাড়েনি। বংশের 2 জন লোক মারা যাওয়ার পর আর কেউ গুপ্তধনের নাম করেনি। এরপর আমি দীর্ঘ কয়েক বছর জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করে মহারাজ হই। সকলের মনে বিশ্বাস অর্জন করি। ছোট ছোট সমস্যা সমাধান করতেই সকলে অনেক অর্থ দিতে লাগলো। রাজবাড়ির কাছাকাছি আশ্রম তৈরি করলাম। দাড়ি গোঁফ বড় হওয়ায় আমাকে আদিত্য নারায়ণের চেনার কথাই নয়। প্রতি রাতে চুপ করে রাজবাড়িতে গুপ্তধনের খোঁজে আসতাম, কিন্তু ব্যর্থ হয়েছি। পরে সেই মানচিত্রের কথা মনে পড়ে, সেটাও খুঁজে পাই না। এরপর পরিকল্পনা করি আদিত্য নারায়ণের নায়েব পরিতোষকে শিকারের কাজে লাগাবো। ওকে লোভ দেখাতেই আমায় সাহায্য করতে রাজি হলো। সে আমার বিষয়ে ভালো ভালো কথা বলে আদিত্য নারায়ণকে আমার কাছে আসতে বাধ্য করে। আমার উদ্দেশ্য ছিল গুপ্তধনের খোঁজ নেওয়া। এরপর খবরের কাগজ পড়ে জানতে পারি রাজবাড়িটা ভেঙে ফেলা হবে। আমি আদিত্য নারায়ণকে বাধা দিই, বলি যে এটা শুভ সময় নয়। এরই মধ্যে আদিত্য নারায়ণ জানায় যে মিনু নামে একটা বাচ্চা মেয়ে, সে জানে মূর্তির খোঁজ। কিন্তু আদিত্য নারায়ণ বিশ্বাস করেনি, আমাকে সেটা বলেও। পরিতোষকে দিয়ে মিনুকে ভয় দেখালেও মিনু কিছুতেই বলেনি সেই মানচিত্র কোথায়। মেয়েটাকে মারধর করলে একদিন মরে যায়। মিনু নাড়ুকে বলেছিল মূর্তির কথা। নাড়ুর ছেলে মোহন মিনুর জন্য পাগল হয়ে উঠেছিল। তখন পরিতোষ তাকে বলে যে মানচিত্রটা এনে দিলে মিনুকে ফিরিয়ে দেবে। মোহন মানচিত্র নিয়েও আসে পরিতোষের কাছে, কিন্তু মিনুকে না পেয়ে সে মানচিত্র দিতে চায় না। পালাতে গেলে পরিতোষ গুলি করে, আর ছেলেটি মারা যায়। নাড়ুকে এখানেই বেঁধে রাখা হয়েছিল, সাথে মানচিত্রটাও নেওয়ার ছিল। ব্যোমকেশ কিছু না জানিয়েই এভাবে এখানে উপস্থিত হবে ভাবতেই পারিনি। তার মানে সেই অচেনা ব্যক্তি আসলে পরিতোষ, মানে আদিত্য নারায়ণ বাবুর নায়েব। হ্যাঁ, ঠিক তাই। আর পরিতোষবাবু হাত করেছিল আদিত্য নারায়ণ বাবুর সহকারীকে, সেই ছেলেটি যার নাম পটলা। সেই তো আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, সে আদিত্য নারায়ণ কোথায় যায় কি করে সব খবর দিত। 25 বছর আগে আপনি আমাদের বাড়িতে ছিলেন। দাদারা মারা যাবার পর আপনিও চলে যান, মানে প্রজ্ঞানন্দই কি প্রজ্ঞানন্দ মহারাজ, মানে সেই প্রজ্ঞান আর মহারাজ প্রজ্ঞানন্দ একই মানুষ? আমি ভাবতেও পারছি না। আচ্ছা, পরিতোষ বাবুকে আপনি গুলি করলেন কেন? সে তো আপনাকে সহযোগিতা করছিল। সে গুপ্তধনের লোভে স্বার্থপর হয়ে উঠেছিল। সেই খবর পটলা আমায় দিয়েছিল, আর তাই আমাকে না জানিয়েই মূর্তির সন্ধানে একাই নেমে পড়েছিল। সেজন্যই সুযোগের অপেক্ষায় ছিলাম। কনস্টেবল, এদের অ্যারেস্ট করুন। প্রথমে হাসপাতালে নিয়ে যেতে হবে। অফিসার, এই মূর্তির উপর কি আমাদের কোনো অধিকার নেই? আছে বই কি, সরকার নির্ধারিত শতাংশ অনুযায়ী পাবেন, কিন্তু আসল রহস্য তো এখনো উদ্ঘাটন হয়নি আদিত্যবাবু। মানে? আমরা সবাই রীতিমতো অবাক হয়ে যাই ব্যোমকেশের কথা শুনে। আগে এটা আসল মূর্তি নয়, আসল মূর্তিটা খুঁজতে হবে। ব্যোমকেশ কথাটা বলেই এগিয়ে যায় শ্রীকৃষ্ণের মূর্তির দিকে। এতক্ষণ আদিত্যবাবু সেটা হাতে নিয়ে দেখছিলেন। ও এগিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের মাথার পেছনে হাতে থাকা ঈগলের ডানা থেকে আলগা একটা পেখম তুলে শ্রীকৃষ্ণের পেছনে গুঁজে দিতেই অদ্ভুত শব্দ করে সকলের সামনে একটা দেওয়ালের কিছুটা জায়গা সরে যায়, সেখানে ফাঁকা হয়ে যায়। আমি তাকিয়ে দেখি এই ঈগলের ডানার মধ্যে ময়ূরের পেখমের মতন একটি ধাতব জিনিস ছিল। সেই ধাতব জিনিসটাই আসলে শ্রীকৃষ্ণের পছন্দের ময়ূরের পেখম। ফাঁকা জায়গাটায় উকি আমরা সকলেই প্রবেশ করতেই দেখি একটা 3 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণ মূর্তি।
আর তার চারপাশে সব বাক্স প্যাটেরার সম্ভার। অর্থাৎ শুধু কৃষ্ণমূর্তি নয়, এখানে নির্ঘাত গুপ্তধনও আছে। এই ছোট মূর্তিটা আসলে বোকা বানানোর জন্য। তবে এই ছোট মূর্তিটা অষ্টধাতুর তৈরি। কিছু একটা খেয়াল করলেই বোঝা যায় শ্রীকৃষ্ণের মাথায় পেখম নেই। সত্যি ব্যোমকেশ, তোমার বুদ্ধির জবাব নেই। আসলে আসলে আমি জানিও না যে এই বংশের পুরনো কৃষ্ণমূর্তি ঠিক কত বড়। কোনো ছবিও দেখিনি বা বর্ণনাও শুনিনি, তাই হয়তো আমি এই মূর্তিতেই খুশি হয়ে যেতাম। ধন্যবাদ ব্যোমকেশ বাবু, আবারও একবার এক রহস্যের মোড়ক উন্মোচন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ তো আমি বলবো, আপনি সঠিক সময়ে আমার প্রাণ বাঁচালেন যে। চলো ব্যোমকেশ, ফিরতে হবে তো। আপনার জন্য উপহার নিয়ে কাল আমি আপনার বাড়ি আসব। সবসময় সুস্বাগতম আদিত্যনারায়ণ বাবু। উপহার না দিয়ে এলেও সুস্বাগতম। চলো ফেরা যাক।